6 FM। এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1724 জনের দেহে। আরও 6 মাস বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ, যেতে পারবেন না দেশের বাইরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, 20 সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। এবং আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার, বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.bd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে 24 ঘণ্টায় আরও 43 জন মারা গেছেন। একই সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে 1724 জনের দেহে। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4802 জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়ালো 3,41,000। এছাড়া এখন পর্যন্ত দেশে মোট 2,45,000-এর বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে প্রায় দ্বিগুণ মানুষের মৃত্যু হয়েছে। গতদিন এই সংখ্যা 26 জন হলেও আজ তা বেড়ে হয়েছে 43 জনে, যাদের 36 জন পুরুষ আর 7 জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে 30 ঊর্ধ্ব 1 জন, 40 ঊর্ধ্ব 3 জন, 50 ঊর্ধ্ব 7 জন, তবে 60 ঊর্ধ্ব রয়েছেন 32 জন। এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা 4800 ছাড়িয়ে গেছে। শতাংশের হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্তের 1.41% মানুষের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্তের হারে খুব একটা পরিবর্তন নেই। গতদিন শনাক্তের হার 12.75% থাকলেও আজ তা কিছুটা কমে হয়েছে 12.27%। 24 ঘণ্টায় পরীক্ষা হয়েছে প্রায় 15,000 মানুষের নমুনা। এতে শনাক্তের সংখ্যা 1724 জন, যা মোটের হিসেবে 3,41,000 ছাড়িয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় 2,500 মানুষ। ফলে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 2,45,000-এর বেশি। প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার, আজ যা 72% ছাড়িয়ে গেছে। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 মাস বাড়ানো হয়েছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত 25 মার্চ যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তাদের সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এই সুযোগ দেওয়া হচ্ছে বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বাংলাদেশে কোভিড-19-এর বিস্তার বাড়তে থাকায় গত 26 মার্চ থেকে টানা 66 দিন সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন পিএসসি। এর আগে গত ডিসেম্বর থেকে চাকরিতে নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি কমিশন। তবে 30 মে সাধারণ ছুটি শেষে জুনের প্রথম সপ্তাহে নন ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। সেখানে বয়সের সর্বোচ্চ সীমা 30 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে গত 1 জুন থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। এই মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবার থেকে আসা এই আবেদন অনুমোদন দেন। এর আগে আইন মন্ত্রণালয়ও 6 মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করেছিল। আইন মন্ত্রণালয়ের মতামতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মুক্তির বর্ধিত মেয়াদে খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন। এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদাশয় বিবেচনা করেছেন যে আরো 6 মাস, যেই মেয়াদকাল আরো 6 মাস বৃদ্ধি করে দিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 534 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে 440 লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ সহায়তা হিসেবে আসবে 93 লাখ টাকা। আজ প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় যুক্ত হন। সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে মামলাটিতে বিচার শুরু হল। মামলায় গ্রেফতার থাকা 22 আসামির উপস্থিতিতে আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামিদের অব্যাহতির আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। আগামী 20 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবসে একটানা এই মামলার সাক্ষ্য গ্রহণ চলবে। মামলায় আজ যে 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাদের মধ্যে 3 জন এখনও পলাতক। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে সিঁড়ির করিডোর থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এরপর আসামিদের বিচারের দাবিতে আন্দোলনে নামে বুয়েট সহ সারা দেশের শিক্ষার্থীরা। দায়ের করা হয় হত্যা মামলা। মামলার অন্যান্য প্রক্রিয়া শেষে আজ থেকে শুরু হলো এর আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান 25 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। যেমনটি বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। মাননীয় আদালত বলেছেন এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, সুতরাং এই হত্যাকাণ্ড সংগঠিত যেটা হয়েছে সেটার জন্য আসামিদেরকে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তাদেরকে আমরা বিচারের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। এ সময় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ। শুনানি করেন যেহেতু উনি শর্ট ডেট রেখেছেন, আগামী রবিবার দিনে ধার্য তারিখ রেখেছেন, এই জন্য আমরা আজকে জামিনের আবেদন করি নাই, কারণ এখন আমরা প্রিপারেশন নিতেছি ট্রায়াল করার জন্য। কারাগারে থাকা 22 আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেন। অভিযোগ গঠন করার আগে কারাগারে থাকা 22 আসামিকে আদালতে হাজির করা হয়। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা আসার সাথে সাথে ফের অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশের পেঁয়াজের বাজারে। একদিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে প্রতি কেজি পেঁয়াজের দাম 20 টাকা পর্যন্ত বেড়েছে। গত বছরের মতো ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেয় গতকাল সোমবার। এই ঘোষণার পরই সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। টেলিফোনে চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সালে নোমান। প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়াতে যথারীতি অস্থিরতা শুরু হয়েছে দেশের বৃহত্তম ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে। যে কোনো সময় ভারত রপ্তানি বন্ধ করে দিতে পারে এমন খবরে চলতি মাসের শুরুতেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি শুরু হয়েছিল। প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্টের অভিযানের কারণে মূল্য বৃদ্ধিতে কিছুটা লাগাম পড়লেও মঙ্গলবার এসে তা অনেকটা লাগাম ছাড়িয়েছে। সকাল থেকে পেঁয়াজের কেজি প্রতি মূল্য ছাড়িয়েছে 50 টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকার মধ্যে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর আসবে এমনটি নিশ্চিত হয়ে সোমবার চাকতাই খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছিল। মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে ব্যবসায়ীরা বলছেন আমদানিকারকদের নির্দেশে তারা মূল্য নির্ধারণ করেছেন। চট্টগ্রামের বাজারে এখন সবাই ভারতীয় পেঁয়াজ, স্থানীয় পেঁয়াজ নাই বললেই চলে, তাই আমদানিকারকরা এখানকার মূল্য নির্ধারণ করে থাকেন। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 24 লক্ষ টন, যার মধ্যে অর্ধেকের বেশি আমদানি হয়ে থাকে। এর মধ্যে আবার বেশিরভাগ আমদানি হয় ভারত থেকে স্থলপথে। এবছর করোনা মহামারীর কারণে মার্চের পর থেকে কয়েক মাস আমদানি বন্ধ ছিল। বিগত দিনগুলোতে আমদানি শুরু হলেও তা ছিল সীমিত পর্যায়ে। তাই এবার সামনের দিনগুলোতে এর প্রভাব কেমন পড়বে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে মনে করছেন অভিজ্ঞ ব্যবসায়ীরা। তারা বলছেন আমদানি যেমন কম হয়েছে তেমনি মহামারীর কারণে চাহিদাও কমে গেছে। মহামারীর মধ্যে বড় ধরনের ভোজ ও খাবারের অনুষ্ঠান এক প্রকার বন্ধ রয়েছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় গত বছর বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল। খুচরা বাজারে কেজি প্রতি মূল্য উঠেছিল 200 থেকে 250 টাকার মতো। তখন ভারতের বিকল্প হিসেবে মিয়ানমার, পাকিস্তান, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল, যদিও তা পর্যাপ্ত ছিল না। এবারও এসব দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজার নিয়ন্ত্রণ থাকতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা, কারণ দেশে উৎপাদিত প্রায় 40% পেঁয়াজ এখনও আছে হিমাগারগুলোতে। চট্টগ্রাম থেকে সালে নোমান, রেডিও টুডে। এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আজ রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির উপপরিচালক বিকাশ চন্দ্র দাস এই অভিযানে নেতৃত্ব দেন। তাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ব্যবধান কতটুকু এগুলো আমরা পর্যবেক্ষণ করছি। কেউ যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করে, ক্রয় রসিদ এবং মূল্য তালিকার যদি গরমিল থাকে, তখন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের তাদের নিয়মিত আমরা সতর্ক করে যাচ্ছি। কোনো গরমিল পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আজ আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম অনলাইনে উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশে মহামারী বা দুর্যোগ মোকাবেলায় সকলকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকতে হবে। দেশে দুই ধারার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি ঠিকই বলছেন, চলমান রাজনীতির দুটি ধারার, একটি ৭১-এর চেতনায় বিশ্বাসী, অপরটি ৪৭-এর চেতনায় বিশ্বাসী। চলমান রাজনীতি দুটি ধারার, একটি ৭১-এর চেতনার রাজনীতি, অপরটি ৪৭-এর চেতনা। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রা, অপরদিকে সাম্প্রদায়িক ভাবধারা দেশকে পিছের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওয়ালা। তুরস্কের রাজধানী আঙ্কারায় সোমবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার করেন তিনি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, শিক্ষা বিনিময় এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করা সহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের সম্পর্কের সামনের দিনগুলোতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। মিয়ানমার সীমান্তে সামরিক তৎপরতায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা জানান তিনি। এ সময় কারাগারের নিরাপত্তা জোরদার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি একটি কারাগার থেকে আসামি পালানোর ঘটনার পরই দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি কারাগারে যে উড়ো চিঠি এসেছে সেটা যাচাইয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে জানানো হয়েছে এবং তাদের রাষ্ট্রদূতকে ডাকিয়ে আমাদের সচিব পর্যায়ে তাকে বলা হয়েছে, কারণ ব্যাখ্যা চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকি, এটা নতুন কিছু নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৩ দিনব্যাপী সীমান্ত সম্মেলন আগামীকাল শুরু হতে যাচ্ছে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। আর কাল দুপুরে স্পেশাল এয়ারক্রাফটে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা পৌঁছাবেন। তবে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০:৪৫ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হবে। প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশ পাঠানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরামুল হোসেন। খিচুড়ি রান্না শেখার জন্য মাঠ পর্যায়ের প্রায় ১,০০০ কর্মকর্তাদের বিদেশে পাঠানো নিয়ে তুমুল আলোচনার মধ্যে সচিবালয়ের নিজ দপ্তরে তিনি একথা জানান। যে কোনো প্রকল্পে দেশে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের বিধান রয়েছে জানিয়ে এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলছেন, স্কুল ফিডিং পলিসির আওতায় প্রস্তাবিত প্রকল্পে বিদেশে প্রশিক্ষণে যে ব্যয় হবে তা অপচয় নয়, বরং কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে। এ সময় তিনি আরও জানান, মন্ত্রিসভায় স্কুল ফিডিং পলিসি অনুমোদিত হয়েছে। এই পলিসির ভিত্তিতে ১৯,২৯৬ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়েছে বলেও জানান এই সিনিয়র সচিব। বিভিন্ন দেশে মিড ডে মিল চালু আছে, সেই বিষয়গুলো কিভাবে তারা ম্যানেজ করছে, সেই বিষয়গুলোকে অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা কম্পোনেন্ট আছে যে বিদেশে কর্মকর্তাদের দিয়ে সেই প্রশিক্ষণ নিয়ে আসা, সেটা আছে। কিন্তু খিচুড়ি রান্না করে কিভাবে রান্না করে সেটার জন্য এখন আমরা বিদেশি লোক পাঠাচ্ছি না। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় করে ফালতু কাজে সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো মিডনাইট নির্বাচনে সহায়তার উপঢৌকন। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে। ইতিপূর্বে পুকুর খননের প্রশিক্ষণের জন্য পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতেও তারা বিদেশে পাঠানো হয়। এসব অভিনব এবং হাস্যকর তামাশা কেবলমাত্র বর্তমান সরকারের আমলেই সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন এগুলো উচ্ছেদ হবেই। যত প্রভাবশালী হোক কেউ তাতে বাধা দিতে পারবে না। সকালে গুলশান নগর ভবনের সামনে থেকে অবৈধ বিলবোর্ড অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে উদ্বোধনের সময় কথা বলেন উত্তরের মেয়র। তিনি বলেন, যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড, বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীকে নিয়মের মধ্যে থাকারও আহ্বান জানান মেয়র আতিক।
আমার মনে হয় যে আর উঠবে না, কারণ কেউ চিন্তা করতে পারে নাই যে এত বড় শক্তিধর কোম্পানির বিলবোর্ড নামিয়ে দিচ্ছে, এটা কিন্তু টেলিভিশনে আসবে, উনিও কিন্তু মেসেজ কিন্তু পাবে। আমার মেসেজ কিন্তু ভেরি ক্লিয়ার, যদি এরকম অবৈধ থাকে অবশ্যই আমি কিন্তু নামিয়ে দিব। ঝুলন্ত তত্ত্বে আমি বলেছি যে 1 তারিখ থেকে গুলশান, বারিধা, বনি, নিকেতন সোসাইটি এই এলাকার আমি প্রথম পর্যায়ে 1 তারিখ থেকে কিন্তু এগুলা কিন্তু কেটে যাবে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি নাজনীন নাহার। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। আগামীকাল থেকে ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। ট্রেনে শতভাগ আসনে যাত্রী ওঠানো হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আজ দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে 50 ভাগ টিকিট অনলাইনে এবং 50 ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। এর আগে করোনা পরিস্থিতির কারণে 31 মে থেকে ট্রেনের 50 ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। কাল থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে 218টি ট্রেন চলবে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন BJMCর বন্ধ ঘোষিত মিলগুলোর অবসরপ্রাপ্ত অবসায়নকৃত শ্রমিকদের পাওনা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর ডেমরায় অবস্থিত করিম জুট মিলে আজ 30 জনের হাতে পাওনার চেক ও সঞ্চয়পত্র তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, নগদ ও সঞ্চয়পত্রের মাধ্যমে এই টাকা পরিশোধ করা হবে। মোবাইলের মাধ্যমে তার টোটাল পিএফ গ্র্যাচুইটি সহ অ্যাকাউন্টে চলে যাবে, আর অর্ধেক আপনাদের পোস্ট অফিসে সঞ্চয়পত্রের মাধ্যমে আপনাদের দেওয়া হবে। 3 মাস পর পর ওখান থেকে যে লভ্যাংশ এটা তুলে নিয়ে আপনি আপনার সম্পদ চালাতে পারবেন। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 9,32,000 মানুষ, আর মোট আক্রান্ত হয়েছেন 2,94,50,000 মানুষ, যাদের মধ্যে 2,12,81,000 এরই মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। এদিকে চীনে অবস্থান করা মিয়ানমারের 2 নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর রিওলি সম্পূর্ণভাবে লকডাউন করা হয়েছে। The rate of increase of disease have considerably increased. করোনা প্রাদুর্ভাবে ভীষণভাবে বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতি। ভাইরাসের সংক্রমণ থামিয়ে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতিকেও। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যেখানে বলা হয়েছে অন্তত 25 বছর পিছিয়ে গেছে বিশ্ব। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষকে মারাত্মক রোগ এবং দারিদ্র্যের ঝুঁকিতে ফেলেছে করোনা মহামারী। Hello, Memorial family. This past weekend was the 4th of July holiday. We found increased activities in our emergency departments throughout the healthcare system. করোনা থেকে মুক্তির প্রত্যাশায় নিরাপদ একটি টিকার প্রতীক্ষায় বিশ্বের কোটি কোটি মানুষ। তাদেরকে আশ্বস্ত করে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC প্রধান গুইজেন উ বলেছেন, চীনের তৈরি করোনা টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে নভেম্বরের মধ্যেই। সোমবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এই মুহূর্তে চীনে অন্তত 4টি ভ্যাকসিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। In an unreleased official data, it is now clear that India is underestimating massively. ভারতে আরো প্রায় 84,000 মানুষের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা 49 লাখ অতিক্রম করল। 24 ঘন্টায় আরো 1054 জন করোনা রোগের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা 80,000 ছাড়িয়ে গেল ভারতে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটিতে গড়ে প্রতি 10 লাখে 55 জন মানুষের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।
আক্রান্তের অনুপাতে মৃতের সংখ্যার দিক থেকে এটি বিশ্বের সর্বনিম্ন পরিসংখ্যান বলে দাবিও করা হয়েছে ভারতীয় ওই সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে। Good morning, Alicia Loxley with you. Daniel Andrews is giving his daily update. অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য ভিক্টোরিয়াতে আরও 42 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, গত 2 মাসের মধ্যে প্রথমবারের মতো সেখানে সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এলো। There have been, as you know, 729 deaths due to the coronavirus in Victoria. করোনায় ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বহুজাতিক বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস কর্তৃপক্ষ। ইউরোপের শীর্ষ এই সংস্থাটি তার 1 লাখেরও বেশি কর্মীকে লেখা এক চিঠিতে জানিয়েছে যে প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই এই পদক্ষেপ নিতে হচ্ছে। তবে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে সেটি চিঠিতে উল্লেখ করেননি এয়ারবাসের মুখ্য নির্বাহী কর্মকর্তা গিলিয়ামো ফাউরি। এদিকে করোনার সংক্রমণ থেকে সেরে উঠেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি। 11 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 83 বছর বয়সী বার্লুস্কোনি। তার সঙ্গে তার মেয়ে বারবারা এবং ছেলে লুইজিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরই মধ্যে তারা সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে ফ্রান্সের কয়েকটি অঞ্চলে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতাধীন কর্মীদের জন্য করোনা ভাইরাস পরীক্ষার স্বল্পতা এবং হাসপাতালগুলোতে তাদের অনুপস্থিতিতে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করতে যাচ্ছে 2 আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ নিজ দেশের পক্ষে আব্রাহাম অ্যাকর্ড নামের এই চুক্তিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। টুইটারে দেয়া এক পোস্টে এটিকে আরেক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের 2 দেশ আমিরাত ও বাহরাইনের সঙ্গে এই চুক্তির মধ্যে দিয়ে এই অঞ্চলে নিজের বিচ্ছিন্ন অবস্থা কাটাতে সমর্থ হবে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণায় ক্ষুব্ধ ফিলিস্তিনি নেতারা। তারা আরব লীগের বিরুদ্ধে বিষয়টিতে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতাই জানিয়েছেন, আরব লীগের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সুপারিশ করবে তার সরকার। অতীতের ধারাবাহিকতায় আবারও জলবায়ু বিজ্ঞানকে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবানল বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া সফরে গিয়ে তিনি বলেছেন, বিজ্ঞান চূড়ান্ত কিছু নয়, আবহাওয়া ক্রমশ ঠান্ডা হয়ে আসবে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া, অরিগন ও ওয়াশিংটন রাজ্যে আগস্টের প্রথম দিক থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত প্রায় 20 লাখ হেক্টর ভূমি পুড়ে গেছে এবং অন্তত 36 জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দাবানলে ছারখার হওয়া ক্যালিফোর্নিয়ায় সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় টিকে থাকতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতা চেয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সোমবার কৃষ্ণ সাগরের অবকাশ কেন্দ্র সোচিতে এই 2 নেতার বৈঠকের পর পুতিন বলেন, বেলারুশের জনগণের উচিত বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সংকট সমাধান করা। সংবিধান সংস্কারে লুকাশেঙ্কোর দেওয়া প্রস্তাবকে যৌক্তিক ও সময়োপযোগী হিসেবেও আখ্যা দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সম্প্রতি একটি বিতর্কিত নির্বাচনের পর ব্যাপক গণবিক্ষোভের মুখে বেশ চাপের মধ্যে রয়েছে 26 বছর ধরে ক্ষমতায় থাকা আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। দিন শেষে ডিএসসি এক্স সূচক 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5100 পয়েন্টে। ডিএসসিতে আজ মোট 995 কোটি 59 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 128টির, কমেছে 174টির এবং অপরিবর্তিত রয়েছে 53টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে আজ 26 কোটি 12 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসসি 30 সূচক 39 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 12,275 পয়েন্টে। করোনা ভাইরাস মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি জানিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধি 6.8% হতে পারে। আজ মঙ্গলবার প্রকাশিত এডিবির ত্রৈমাসিক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এডিবি বলছে, উৎপাদনের গতি বাড়ায় এবং বাংলাদেশি পণ্যের ক্রেতা দেশগুলোতে প্রবৃদ্ধি বাড়তে থাকায় বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। তবে এই পূর্বাভাসের ক্ষেত্রে করোনা মহামারীকেই সবচেয়ে বড় ঝুঁকি বলে মনে করছে এডিবি, যার অর্থ হল মহামারী সংকট দীর্ঘায়িত হলে 6.8% প্রবৃদ্ধি অর্জন সম্ভব নাও হতে পারে। এবার খেলাধুলার খবর।
ক্রিকেট। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও মাঠে অনুশীলন অব্যাহত রেখেছেন ক্রিকেটাররা। আর এক সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন এবং ফিল্ডিং কোচ রায়ান কুক ক্রিকেটারদের সাথে প্রস্তুতি তদারকির কাজ করছেন। অনুশীলনে হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেটে ব্যাট করেছেন মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। অনুশীলনে আরও অংশ নিয়েছেন তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম বিপ্লব। ফুটবল। 2020 সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়েছেন রেকর্ড 6বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। চলতি বছর তার আয় 126 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ 1068 কোটি 89 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে এই তথ্য জানায়। আয়ের দিক থেকে 100 কোটি ডলার বা বিলিয়নিয়ার ক্লাবের দ্বিতীয় ফুটবলার হলেন লিওনেল মেসি। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছিলেন প্রথম বিলিয়নিয়ার ফুটবল। এবার শুনুন আজকের সেলিব্রিটি খবর। 1894 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কলেজে ভর্তি হলেও ফি জোগাড় করতে না পারার কারণে পরীক্ষা দিতে পারেনি এক কিশোর। বাবার সাথে অভিমান করে এক পর্যায়ে সন্ন্যাসী সেজে ঘরও ছেড়েছিলেন। পরে তিনিই হয়েছিলেন বাংলা ভাষার কালজয়ী এক কথাসাহিত্যিক। বাঙালির মননের সাথে জুড়ে থাকা এই সাহিত্য সম্রাটের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1913 সালে ভারতী পত্রিকায় প্রথম উপন্যাস বড় দিদি প্রকাশিত হলে সাহিত্য মহলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। পরে একে একে রচনা করেন পণ্ডিত মশাই, পল্লী সমাজ, চরিত্রহীন, গৃহদাহ, পথের দাবি ও দেনা পাওনা সহ নিত্যপাঠ্য 20টির মতো উপন্যাস। একই সঙ্গে রামের সুমতি, পরিণীতা, মেজদিদি, আধারে আলো ও বিলাসী সহ 21টি গল্পের বই ছাড়াও শরৎচন্দ্র লিখেছেন বেশ কিছু নাটক এবং প্রবন্ধের বইও। পল্লী জীবন ও সমাজের বর্ণনা ছাড়াও সামাজিক বৈষম্য, কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে শরৎচন্দ্রের কলম ছিল উচ্চকণ্ঠ। 1977 সালে স্বামী চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ারে সেরা লেখকের পুরস্কার ছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তিমানকে দেয়া হয় জগত্তারিণী পদক। তাঁর সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে দেবদাস, পরিণীতা ও চন্দ্রনাথ সহ এ পর্যন্ত প্রায় 50টির মতো চলচ্চিত্র নির্মিত হয়েছে। 1876 সালের 15ই সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের হুগলি জেলায় জন্ম নেয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালের আজকের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন। সাহিত্যে অতুলনীয় অবদানের কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিত্য স্মরণীয় এবং বরণীয়। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্যানুযায়ী এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের এলাকার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকতে পারে পরের ঘণ্টাতেও। এরপর রাত 9টায় 1 ডিগ্রি কমে তাপমাত্রা হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, যা আগামীকাল সকাল 6টা পর্যন্ত বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ হালকা মেঘলা আর হালকা বাতাস বইছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 85%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 63, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1724 জনের দেহে। আরও 6 মাস বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ, যেতে পারবেন না দেশের বাইরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, 20 সেপ্টেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। এবং আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার, বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 12:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নাজনীন নাহার।